হাই হ্যালো সবাইকে আমার নমস্কার সালাম ও শুভেচ্ছা। আজকে আমি শুরু করতে চললাম এসএলএসটি নবম দশমের জন্য মুকুল রায় পদার্থবিদ্যা বইটি থেকে এমসিকিউ ভিত্তিক ক্লাস। এখান থেকে আমরা প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে করার চেষ্টা করব যাতে তোমাদের একটু সুবিধা হয়। তাহলে চলো আমি কথা না বাড়িয়ে শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা শুরু করছি আমাদের প্রথম অধ্যায় যেটা দেওয়া আছে রেস্ট অ্যান্ড মোশন, স্থিতি ও গতি। এই অধ্যায় থেকে এমসিকিউ ভিত্তিক ক্লাস কমন। আর আমাদের যে থিওরি ক্লাস সেটা কন্টিনিউ চলতেই থাকবে। তাহলে চলো আমি শুরু করে দিলাম আমাদের ক্লাস। প্রথম কোশ্চিন কি বলা হয়েছে, একটি সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ s = 12 + 18t + 9t স্কোয়ার মিটার t = 5 সেকেন্ড সময়ে কণাটির ত্বরণ কত হবে। আচ্ছা, এখানে তাহলে আমাদের সরণের রাশিমালাটি দেওয়া আছে, সেখান থেকে t = 5 সেকেন্ড সময়ে ত্বরণ বের করতে হবে। চারটা অপশান দেওয়া আছে কমন। কোশ্চেন নম্বর 1, আমাদের যে রাশিমালা সরণ প্রদত্ত সরণ কত দেওয়া আছে, s = 12 + 18t + 9t স্কোয়ার। আমাদের বের করতে হবে t = 5 সেকেন্ড সময়ে ত্বরণ কত হবে, এইটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব তাৎক্ষণিক বেগ ত্বরণ এর যে রাশিমালা সেই সূত্রগুলো। আমরা জানি যদি সরণের রাশিমালা দেওয়া থাকে সেখান থেকে বেগ বের করতে গেলে আমরা কি করব, আমরা করব এর অবকলন। এবং বেগ থেকে যদি আমরা ত্বরণ বের করতে চাই তাহলেও আমাদের করতে হবে অবকলন কমন। তাহলে সরণ থেকে প্রথমে আমরা বেগ বের করব, বেগ থেকে ত্বরণ বের করব, তারপরে t = 5 সেকেন্ড সময় ত্বরণ কত হবে সেটা নির্ণয় করব কমন। তাহলে আমি অ্যান্সার করছি s = 12 18t + 9t স্কোয়ার। প্রথমে আমাদের বের করতে হবে বেগ, v = কি হয় এর ds/dt, t এর সাপেক্ষে অবকলন করব এসকে, তাহলে আমরা সরণ পাবো d/dt। সরণটা কত, এটা এখানে লিখতে হবে 18t + 9t স্কোয়ার কমন। এরপরে আমাদের d/dt প্রত্যেকটার অবকলন করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমবার আমি একদম পুরোটা ভেঙে করে দিলাম 12 + d/dt 18t + d/dt 9t স্কোয়ার। এবার t এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্টের অবকলন করা যায় না, তাই এটা হবে 0। হ্যাঁ, এখানে dt এর সাপেক্ষে t আছে তাই এর অবকলন করা যাবে। এর সাপেক্ষে যে 18 আছে 18 আছে সেটা কনস্ট্যান্ট, তাহলে 18টা চলে যাবে বাইরে। আর t এর সাপেক্ষে t এর অবকলন করলে আমরা পাবো 1 কমন। আচ্ছা, এখানে আমি ফর্মুলাটা লিখে দিলাম d/dt t⁴n। এটার যদি অবকলন করি তাহলে আমাদের কি হয়, এই যে পাওয়ারটা আছে সেটা আসবে প্রথমে এবং tn-1, এটা হলো dt এর সাপেক্ষে t⁴n এর অবকলন। এবার যদি পাওয়ারে কোনো সংখ্যা না থাকে, d/dt শুধু t থাকে, তাহলে আমরা কি করব, পাওয়ারটাকে 1 ধরে নেব। তাহলে 1টা চলে আসলো প্রথমে, তারপরে t কোনো পাওয়ার নাই মানে 1 আছে 1 - 1, তাহলে কি হলো 1। এবার t⁴ কত হয়ে গেল, পাওয়ারে 0, t⁴ মানে 1, তাহলে 1 × 1 করলে আমরা পাই 1। তাই d/dt t এর করলে আমরা পাবো 1, তাই এখানে সরাসরি 1 লেখা হয়েছে। এবার d/dt অবকলন কার করব, 9t স্কোয়ারের।
তাহলে ডিটি এর সাপেক্ষে এই 9টা হয়ে গেল কনস্ট্যান্ট, তাহলে 9টা চলে আসলো বাইরে, টি স্কোয়ারের অবকলন করব, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এবার বসাবো। 2টা চলে আসলো বাইরে, টি 2 - 1, ওকে। তাহলে এখানে কি থাকছে 18 প্লাস 9 দুগুণি 18, টি 2 থেকে 1 বাদ গেলে 1 থাকবে। তাহলে এই গেল আমাদের বেগের রাশিমালা ভি। এখন বের করতে হবে আমাদের ত্বরণ। অতএব ত্বরণ এ ইজিক্যাল টু কী হবে, ডিভি বাই ডিটি সমান সমান ডি বাই ডিটি 18 প্লাস 18টি। এবার এখান থেকে আমরা সরাসরি এই রাশিমালাটা নির্বাচন করব, এই মাঝেরটা আর লেখার দরকার নেই। আমি প্রথমবার একবার ভেঙে ভেঙে করে দেখিয়ে দিলাম কিভাবে আমরা করব। তাহলে ডি বাই ডিটি কার করব 18, তাহলে 18টা এই ডিটি এর সাপেক্ষে কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে গেল আমাদের 0। এবার এটার করব, ডিটি এর সাপেক্ষে 18টা কনস্ট্যান্ট, তাহলে 18 চলে আসলো বাইরে, এবং টি এর অবকলন করলে আমরা কত পাই 1, তাহলে আমরা পাবো এখান থেকে, এটা তো বাদ, তাহলে 18 × 1 18, তাহলে ত্বরণ আমরা কত পাচ্ছি 18। এটা সময়ের উপর নির্ভরশীল নয়, অতএব আমাদের উত্তর হবে ত্বরণ এ সমান সমান 18 মিটার পার সেকেন্ড -2। এটা আছে অপশান সিতে, অপশান সিতে। এই গেল আমাদের 1 নম্বর কোশ্চেনের সমাধান কমন। এরপরে আমরা চলে যাব কোশ্চেন 2। এখানে কি বলা হয়েছে, সমত্বরণের সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x = 6 + 70 + 10t² মিটার, কণাটির প্রাথমিক বেগ। 4টা অপশান এখানেও দেওয়া আছে। এবার আমাদের নির্ণয় করতে হবে কি প্রাথমিক বেগ। অর্থাৎ আমরা এবারে করব সরণ থেকে বেগ পর্যন্ত, ত্বরণ থেকে ত্বরণ পর্যন্ত আমাদের এইবার আসতে হবে না। কোশ্চেন নম্বর 2, প্রদত্ত আমাদের যে সরণের রাশিমালা সেটা দেওয়া আছে x = 6 + 7t + 10t²। এবার আমাদের বের করতে হবে কোণাটির প্রাথমিক বেগ। এবার আমরা বেগ বের করব। তাহলে বেগ থেকে ত্বরণ একবার অবকলন করলেই পাবো, v = dx বাই ডিটি, ডি বাই ডিটি 6 + 7t + 10t এর স্কোয়ার। তো আমরা ডিটি এর সাপেক্ষে এটার অবকলন করব। 6টা কনস্ট্যান্টের অবকলন হয়ে গেল 0। 7t এর অবকলন করলে কি পাবো 7.1 প্লাস 10t² করলে 10টা কনস্ট্যান্ট আর t² হলো 2t, তাহলে এটা পাচ্ছি আমরা 7 + 20t। এবার বলেছে প্রাথমিক বেগ, অতএব প্রাথমিক বেগ অর্থাৎ v কখন t = 0 সময়, প্রাথমিক বেগ অর্থাৎ t = 0 সময় বেগটা কত, সমান সমান 7 + 20 × 0। তাহলে আমরা কি পাবো শুধু 7 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান বিতে, 7 মিটার পার সেকেন্ড আছে অপশান বিতে কমন। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। এখানে কি বলা হয়েছে, একটি বস্তু তার গতিপথের অর্ধেক v1 বেগে এবং বাকি অর্ধেক v2 বেগে যায়, বস্তুটির গড় বেগ এর রাশিমালা। এখানেও 4টা অপশান দেওয়া আছে গড় বেগের রাশিমালা। যখন কোনো বস্তু তার গতিবেগের অর্ধেক পথ v1 গতিবেগে এবং অর্ধেক পথ v2 গতিবেগে যায়, তার গড় বেগ v1 + v2/2 এইটা কিন্তু হয় না। এটাকে আমাদের গড় বেগের যে ফান্ডামেন্টাল ফর্মুলা মোট সরণ বাই মোট সময়, এটা ব্যবহার করে করতে হবে, তাই না। কোশ্চেন নম্বর 3, আমরা ধরে নেব, এখানে ধরি বস্তু গতিপথ টোটালটা হলো আমাদের 2s, ঠিক আছে। অতএব অর্ধেক গতিপথ কত হবে, অর্ধেক
গতিপথ, এটা হবে এস, টোটালটা আমরা ধরলাম 2s, তাহলে অর্ধেক হবে এস। এবার প্রদত্ত তার বেগ, প্রদত্ত অর্ধেক, প্রথম অর্ধেক পথে বস্তুর বেগ, এটা দেওয়া আছে v1, এবং অন্তিম অর্ধেক পথে বস্তুর বেগ সেটা দেওয়া আছে v2। এবং আমাদের এই যাত্রাপথে তার যে সময়, প্রথম অর্ধেক পথে বস্তুর বেগ এটা, এবং আমরা লিখে দেব ধরি এই প্রথম অর্ধেক পথ যেতে তার সময় লাগলো, সময় সেটা হলো t1, এবং শেষের যেটা সময় সেটা লাগলো t2। কারণ একই দূরত্ব হলেও আমাদের বেগ যেহেতু আলাদা, তাই সময় আলাদা আলাদা লাগবে। এবার আমরা সমাধান করছি, তাহলে লিখব যে আমরা জানি একটা ফর্মুলা কি, এস সরণ এস ইজিক্যাল টু কী হয়, ভিটি। অতএব টি ইজিক্যাল টু এস বাই ভি। এখান থেকে আমরা বলতে পারি t1 যে সময়টা, তাহলে t1 সমান সমান কত হবে, সরণটা তো উভয় ক্ষেত্রে এস, প্রথম ক্ষেত্রে বেগ v1, এবং t2 সেটা কত হবে, সেটা হবে এস বাই v2। t1 t2 হলো এটা কমন, আর দূরত্ব আমাদের জানাই আছে। তারপরে লিখব অতএব গড় বেগ ভি এভারেজ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। এটা হলো আমাদের গড় বেগ নির্ণয় করার ফান্ডামেন্টাল ফর্মুলা। মোট দূরত্ব এখানে কত, এস প্লাস এস হলো মোট দূরত্ব। মোট সময় কত, t1 প্লাস t2। এসটা তো 2s হয়ে গেল, এস প্লাস এস যোগ করে। আর মোট সময়, প্রথমবার সময় এটা t1 মানে s বাই v1 প্লাস s বাই v2, t2 মানে s বাই v2। তাহলে উপরে থাকছে আমাদের 2s, এখান থেকে s কমন নিব, তাহলে থাকলো 1 বাই v1 প্লাস 1 বাই v2। হ্যাঁ, এবার s আর s কেটে গেল, তাহলে থাকছে 2 বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ চলো বোঝা যাবে। এইবার আমরা কি করব, যে আমাদের অ্যাভারেজ যেটা রাশিমালা দেওয়া আছে সেটা হচ্ছে 2 দিয়ে দেওয়া আছে, তাই তো। তো আমরা এখানে লিখি ভি এভারেজ, এভি দেওয়া আছে শুধু, ভি এভারেজ ইজিক্যাল টু হলো আমাদের তাহলে 2 বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। এবার কি করব, আমরা যদি কোণাকুণি গুণ করি এটাকে সিঙ্গেল রাশিমালা ধরে, তাহলে আমরা এরকম পাবো 2 ইজিক্যাল টু ভি এভারেজ ইন্টু 1 বাই v1 প্লাস 1 বাই v2। এবার এই ভি এভারেজটা কোথায় চলে আসবে, নিচে, সমান সমান 2 বাই ভি এভারেজ ইজিক্যাল টু 1 বাই v1 প্লাস 1 বাই v2। এইটা গেল আমাদের উত্তর, 2 বাই ভি এভারেজ 1 বাই v1 প্লাস 1 বাই v2। এইটা হলো আমাদের উত্তর। এবার এটাকে যদি আমরা আরেকটা স্টেপ করে দিই, তাহলে এখান থেকে যে সলিউশনটা পাই সেটা কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি। এটা আছে আমাদের কোন অপশানে, এটা আছে আমাদের অপশান ডিতে। হ্যাঁ, এই উত্তরটা তো হয়ে গেল, এটা আছে অপশান ডিতে। এবার যেটা বলছিলাম যে আমরা যদি এটার আরেকটা স্টেপ করে রাখি তাহলে এরকম পাই। আচ্ছা, আমরা কোথা থেকে করব, এখান থেকে করে নেব। ভি এভারেজ এখান থেকে যদি করে নিই,
এখানে আমরা কি পেয়েছিলাম, ভি এভারেজ ইজ ইকাল টু 2/1 প্লাস ভি ওয়ান প্লাস 1/1 প্লাস 1/v2, তাই তো? তাহলে এটাকে যদি আমরা লসাগু করে নিতাম v1 v2, তাহলে এটা হতো v2 প্লাস v1। এবার এটা চলে যাবে উপরে 2v1 v2 বাই v1 প্লাস v2। ভি অ্যাভারেজের জন্য আমরা এই রাশিমালাটা মনে রাখব। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর ভিটি লেখচিত্র। আচ্ছা, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর বেগ ভার্সেস সময়ের যে লেখচিত্র সেটা কেমন হবে, 4টা অপশান এখানে আমাদের দেওয়া আছে। তাহলে অবাধে পতনশীল বস্তুর মধ্যে একটা সুষম ত্বরণ কাজ করে, ত্বরণ কাজ করলে বস্তুর বেগ প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পাবে, অর্থাৎ আর সুষম হারে বৃদ্ধি পাবে। কোশ্চেন নম্বর 4, তাহলে আমরা কার গ্রাফ করব, এদিকে করব ভি আর এদিকে করব টি। ত্বরণটা কেমন, ত্বরণটা হচ্ছে সুষম, এটাকে হলো জি, সুষম ত্বরণ কমন। আর আমাদের যে প্রাথমিক বেগ ইউ সেটা হলো 0। এই হলো আমাদের তথ্য। তাহলে বস্তুটা যাত্রা শুরু করবে, এটা হলো টি ইকুয়াল টু 0 সময় বস্তুর বেগ 0। সময় যত বাড়বে ত্বরণ থাকায়, সুষম ত্বরণ থাকায় বস্তুর যে বেগ সেটা সুষম হারে বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এইরকম। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান এতে। সময় যত বাড়বে বেগ তত বাড়বে, সময় যত বাড়বে বেগ তত বাড়বে, অর্থাৎ এটা সমানুপাতিক টাইপ লেখচিত্র। আমাদের গ্রাফটা হবে এইরকম, মূলবিন্দুগামী সরলরেখা। এটা আছে অপশান এতে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 5 নম্বরে কি বলা হয়েছে, একটি গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র ও সময় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কাকে নির্দেশ করে? ত্বরণ সময় লেখচিত্র ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কাকে নির্দেশ করে, তাই তো? এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু আসতে পারে। এদিকে আমাদের থাকছে ত্বরণ, এদিকে ছিল বেগ। আচ্ছা, এগুলোতে তীর চিহ্ন দিতে হবে, আর এইদিকে হচ্ছে আমাদের সময় টি। ওকে, এটা ভেক্টর। তাহলে ত্বরণ সময় লেখচিত্র ও সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। আচ্ছা, আমরা কি জানি যে ত্বরণ এ ইজিক্যাল টু কী হয়, v2 মাইনাস v1 বাই টি। বেগ পরিবর্তন বাই সময়, এটাকে বলা হয় ত্বরণ। তাহলে এটাকে আমরা ডেল্টা ভি বাই টি বলতে পারি। এবার যদি আমরা কি করি, এ ইন্টু টি করি, তাহলে আমরা কি পাবো, ডেল্টা ভি বাই টি ইন্টু টি। তাহলে টি কেটে গেলে আমাদের থাকছে ডেল্টা ভি, বেগ পরিবর্তন। কি থাকছে, বেগ পরিবর্তন। অর্থাৎ আমরা সিমিলার বলতে পারি, আমরা কাকে পাবো, বেগকে পাবো। তাহলে ত্বরণ সময় লেখচিত্রের দ্বারা এ ইন্টু টি করলে আমরা যেটা পাই সেটা হলো, ধরলাম বস্তুটা সুষম হারেই ত্বরণ ছিল। তাহলে এই যে এরিয়াটা, এটা টি ইকুয়াল টু 1 2 3, এই যে এরিয়াটা এ ইন্টু টি, এটা হলো আমাদের ত্বরণ, এটা হলো সময়। তাহলে এ ইন্টু টি করলে আমরা যে এরিয়াটা পাই সেটা কাকে বোঝাবে, এ ইন্টু টি সমান সমান করে আমরা কাকে বললাম, বেগ পরিবর্তন, অর্থাৎ বেগকে পেলাম। তাই এই উত্তরটা হবে অপশান বি। কাকে বোঝাবে, বেগকে বোঝাবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি গাড়ি এক্স থেকে ওয়াইতে ভি ইউ সমদ্রুতিতে গেল, আবার ওয়াই থেকে এক্সে ভি ডি সমদ্রুতিতে ফিরে এলো। যাওয়া আসা মিলে
গাড়িটির গড় দ্রুতি কত। আচ্ছা, এখনই আমরা এই যে গড় বেগের অঙ্কটা সমাধান করলাম। এই রাশিমালাটা কিন্তু এইভাবে দেওয়া আছে, একটি গাড়ি এক্স থেকে ওয়াইয়ে গেল, আবার ওয়াই থেকে এক্সে ফিরে এলো, অর্থাৎ একই দূরত্ব যেতে হবে। একই দূরত্ব গেলে যদি ভি ইউ বেগে যায়, সমদ্রুতিতে যায়, এবং ভি ডি বেগে ফিরে আসে, তাহলে তার জন্য তার যে গড় দ্রুতি এর রাশিমালা সেটা কি হবে, সেটা হবে 2v1 v2 বাই v1 প্লাস v2। এটা এখনই আমরা 4 নম্বর অঙ্কটাতে করেছিলাম, তাই না? কোশ্চেন নম্বর 6। তাহলে এক্ষেত্রে আমাদের যে গড় দ্রুতি সেটা সমান সমান হবে 2vu, এটা হচ্ছে যাওয়ার গতিবেগ, এবং vd এটা হচ্ছে ফেরার গতিবেগ, বাই vu প্লাস vd। আমরা এইভাবে ফর্মুলাটা দেখেছিলাম, v1 2v1 v2 বাই v1 প্লাস v2, যাওয়ার গতিবেগ আসার গতিবেগ বাই যাওয়ার গতিবেগ প্লাস আসার গতিবেগ। এটা আছে আমাদের অপশান ডিতে। তারপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 7 নম্বরে কি বলা হয়েছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে টি সময়ে কণাটির ত্বরণ a = 2t + 5 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরুর 5 সেকেন্ড পরে কণাটির বেগ। আচ্ছা, এটাও খুব ভালো অঙ্ক। আমাদের এবার ত্বরণের রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে বেগে ফিরে আসতে হবে। তাহলে যদি আমরা উল্টো পথে ফিরে আসি, প্রথমে যেমন আমরা করেছিলাম, কি করেছিলাম, যে সরণ দেওয়া আছে, সেইখান থেকে বেগ বের করব, বেগ থেকে ত্বরণ বের করব। এর জন্য আমরা যে অপারেশনটা করেছিলাম সেটা ছিল অবকলন। এর জন্য আমরা কি করতাম, অবকলন। যদি উল্টো পথে যাই, এটা হচ্ছে উপর থেকে নিচে আসছিলাম, যদি নিচ থেকে উপরের দিকে যাই, ত্বরণ বেগ সরণ বের করি, ত্বরণ থেকে বেগ, বেগ থেকে সরণ, তাহলে আমরা করব সমাকলন। আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন। ওকে, তাহলে আমাদের যে বেগের রাশিমালা, ত্বরণের রাশিমালা, সেটা কি দেওয়া আছে, প্রদত্ত ত্বরণ এ সমান দেওয়া আছে 2t + 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের 5 সেকেন্ড সময় কোণাটির বেগ বের করতে হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, ত্বরণকে আমাদের লিখতে হবে কি, dv, বেগের অবকলন করলে ত্বরণ পাই dv/dt 2t + 5, বা dvটাকে আমরা এখানে রাখবো, এবং 2t + 5 dtটাকে আমরা এটাকে এই পারে নিয়ে যাব। এবার এটার করব ইন্টিগ্রেশন dv = ইন্টিগ্রেশন 2t + 5 dt। লিমিটটা কত বলেছে, যাত্রা শুরু 5 সেকেন্ড পরে, অর্থাৎ 0 থেকে 5। কেমন, এটা হলো লিমিট। এবার dv এর অবকলন করলে আমরা পাবো বেগ। এবার এটার ইন্টিগ্রেশন, dv এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো v, আর ইন্টিগ্রেশন এটা করব, ঠিক আছে। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা লিখি, ইন্টিগ্রেশন t dt সমান t⁴n dt। কি হয়, t n+1/n+1 প্লাস একটা কনস্ট্যান্ট কমন। এই হলো আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে এখানেও আমরা কি করব, dt এর সাপেক্ষে t এর ইন্টিগ্রেশন করা যাবে, সেই সাপেক্ষে 2টা কনস্ট্যান্ট, তাহলে 2 গেল বাইরে। t এর অবকলন ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, 1 + 1, পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, t 1 + 1/1 + 1, আর 5dt এর ইন্টিগ্রেশন করব, তাহলে 5টা কনস্ট্যান্ট, আর dt এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো শুধু t। কমন, শুধু যদি ইন্টিগ্রেশন dt করি তাহলে আমরা পাবো t। ওকে, এইবার তাহলে এটা কি হলো, 2t² + 5t, এই গেল আমাদের বেগের রাশিমালা। এবার 2 তো কেটে যাবে, 2 তো কেটে যাবে, তাহলে থাকবে t² + 5t।
এইটা। এবার আমাদের করতে কি বলেছে, আচ্ছা আরেকটা জিনিস, লিমিটটা আমি বসাইনি, আমি লিমিটটা দিয়ে দিই। এটা হলো 0 to 5, লিমিট 0 to 5, এবার লিমিট 0 to 5। হ্যাঁ, এরপর আমি কি করলাম যে এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম, এগুলো আর লাগবে না। এরপর আমি করছি এইখান থেকে, এবার লিমিটটা আমরা বসাবো। টি এর জায়গায় একবার 5, তারপরে একবার 0, প্রথমে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট। এবারে কী হবে তাহলে, টি এর স্কোয়ার অর্থাৎ 5 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু টি মাইনাস এরপরে এবার 0 বসালে তো সব 0 হয়ে যাবে। তাহলে এটা হলো 25 প্লাস, আচ্ছা এটা 5, 25 সমান সমান 50 বেগ, তাহলে হবে মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড। এটা আছে আমাদের অপশান এতে, 7 নম্বর অপশান এ। কেমন, এই গেল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8 নম্বরে কী বলা হয়েছে, নিচের কোন সরণ সময় গ্রাফটি একটি বস্তুর সমত্বরণে গতি নির্দেশ করে। আচ্ছা, সরণ সময় সমত্বরণে যদি কোনো একটা বস্তুর সরণ সময় গ্রাফ আমরা করি এবং বস্তুটা সমত্বরণে গতিশীল হয়, সেই ক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে তার যে সরণ সেটা কী করবে, বৃদ্ধি পাবে, তাই না? সমত্বরণে গতিশীল হলে তার বেগ তো বৃদ্ধি পাবেই, সঙ্গে প্রত্যেক সেকেন্ডে সে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাও বেড়ে যাবে। যদি সমবেগে গতিশীল হতো, কোশ্চেন নম্বর 8 আমরা করব এবার গ্রাফ সরণ ভার্সেস সময়। যেটা বলেছিলাম, যদি বস্তুটা এস ভার্সেস টি গ্রাফ করি, সমবেগে গতিশীল হয়, তার বেগ সমান, হ্যাঁ, সমবেগে যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে ধরলাম প্রাথমিক সময়ে বস্তুটা সরণ টি ইজিক্যাল টু 0, সময় 0, তাহলে সমবেগে গতিশীল হলে কী হতো, 1 সেকেন্ডে বস্তু গেল 1 মিটার, 2 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 3 মিটার, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা আমরা পেতাম। ঠিক আছে, সময় বাড়লে সরণ বাড়বে সমবেগে গতিশীল হলে। এবার যদি সমত্বরণে গতিশীল হয়, সমত্বরণে, তাই তো বলা আছে আমাদের সমত্বরণে যদি গতিশীল হয়, তাহলে প্রথম সেকেন্ডে বস্তুটা গেল 1 মিটার, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে বস্তুটা কত পথ যাবে, যেহেতু সমত্বরণে গতিশীল তাহলে আগের যে দূরত্ব সেটা তো যাবেই, সঙ্গে ত্বরণের জন্য আরও কিছু বেশি দূরত্ব যাবে। তাহলে এই ক্ষেত্রে 2 সেকেন্ডে গেল মনে করো 4 মিটার, তারপরে 3 সেকেন্ডে গেল 8 মিটার। তাহলে আমরা এইখানে যে পয়েন্টগুলো পাবো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাহলে এইটা হবে আমাদের একটা এই রকম গ্রাফ, হ্যাঁ, ঊর্ধ্বমুখী গ্রাফ। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বিতে, 8-এর অপশান বি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি বস্তুর দ্রুতি সময় লেখচিত্রটি দেখানো হয়েছে টি ইজিক্যাল টু 0 থেকে টি ইজিক্যাল টু 3 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, দ্রুতি সময় লেখচিত্রের যে এরিয়া, দ্রুতি সময় লেখচিত্রের যে এরিয়া সেটা কাকে নির্দেশ করে, সেটা নির্দেশ করে হচ্ছে আমাদের ক্ষেত্রফলকে। আগে আমরা কোশ্চেন নম্বর যেটা 5 ছিল সেখানে দেখেছিলাম ত্বরণ সময় লেখচিত্রের যে এরিয়া, আবদ্ধ ক্ষেত্রফল, সেটা নির্দেশ করে বেগকে, এবং দ্রুতি সময় লেখচিত্রের যে এরিয়া, আবদ্ধ এরিয়া, ক্ষেত্রফল, সেটা নির্দেশ করে কাকে, অতিক্রান্ত দূরত্বকে। কারণ আমরা জানি যে বেগ ইনটু যদি সময় করি তাহলে আমরা পেয়ে যাব সরণ, কমন, ভি টি ইজিক্যাল টু এস, এই ফর্মুলাটা আমরা জানি, এস ইজিক্যাল টু ভিটি। ঠিক আছে, তো আমি কি করছি, এটা লাগবে জায়গাটা, এটা ক্লিয়ার করে দিলাম। কোশ্চেন নম্বর 9 আমাদের যে গ্রাফটা দেওয়া আছে সেটা আগে আমি অঙ্কন করি। এটা সময় 1, এটা 2, এটা 3,
এটা হচ্ছে 1, এটা হলো 1.5। এদিকে দেওয়া আছে ভিটা, কোশ্চেন নম্বর 9। এটা 1 আর এটা 1.5। এইখানে দেওয়া আছে এটা ইউ, এটা হলো দ্রুতি, আর এটা মিটার পার সেকেন্ডে, এটা সময়, এই দিক বরাবর সময়। ঠিক আছে, এই হলো আমাদের দ্রুতি। প্রথম সেকেন্ডে এটা 1, এটা 2, এটা 3। প্রথম সেকেন্ডে বেগ 1-এর সমান, দ্বিতীয় সেকেন্ডে বেগ 1.5-এর সমান, 1.5-এর সমান, তৃতীয় সেকেন্ডে বেগ এটা 1.5-এর সমান। তাহলে দ্রুতি সময় লেখচিত্র দ্বারা যে এরিয়া, ক্ষেত্রফলটা আবদ্ধ, সেটা হলো এই অংশটা। টোটাল এরিয়া আমাদের কোনটা? এইটা হলো আমাদের প্রথম সেকেন্ডে আবদ্ধ এরিয়া, এইটা হলো আমাদের দ্বিতীয় সেকেন্ডে আবদ্ধ এরিয়া, হ্যাঁ, আর এটা হলো আমাদের তৃতীয় সেকেন্ডে আবদ্ধ এরিয়া। এবার দেখলাম আমরা যে দ্রুতি সময় বা বেগ সময় লেখচিত্রের যে আবদ্ধ এরিয়া, সেটা কাকে নির্দেশ করে? সরণকে নির্দেশ করে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে, তাই না? দ্রুতি সময় বলে, বেগ সময় বললে আমরা সরণ বলেছিলাম, তাহলে দ্রুতি সময় বললে দ্রুতি ইনটু সময় সমান সমান আমরা পেয়ে যাব অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের কি কি বের করতে হবে? এটাকে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ, যার ভূমি কত, এখান থেকে এটা মূলবিন্দু, এই দূরত্বটা 2, এবং এই যে হাইট সেটা হচ্ছে 1.5। এবার নাম দিয়ে দিচ্ছি, এটা ও, এটা এ, এটা বি, আর এই পয়েন্টটা সি। তাহলে লিখতে পারি যে প্রদত্ত ইউটি লেখচিত্রে আবদ্ধ ক্ষেত্রফল সমান সমান হবে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। এবার এই ক্ষেত্রফলটা কত? একটা হলো ট্রায়াঙ্গেল ও এ বি, সমকোণী ত্রিভুজ, আর একটা হবে এটা এ বি সি, সমকোণী ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমিটা কত? 2, উচ্চতাটা কত? 1.5। এটা হলো 2 আর এটা হলো 1.5, প্লাস এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? হাফ, ভূমিটা কত? 3 থেকে 2 বাদ মানে 1, ইন্টু উচ্চতা হলো এটা 1.5। তাহলে এটা কেটে যাবে, থাকবে 1.5 প্লাস, আর এটা করলে উপরে থাকলো 1.5 আর নিচে থাকলো 2। এবার এটাকে লসাগু করে দেব, তাহলে হবে 2 এর সঙ্গে 1.5 গুণ করলে 3, 1.5/2, তাহলে এটা হলো 4.5/2। এই দশমিকটা তুলে দিলে নিচে হলো একটা শূন্য, তাহলে এটা হলো 45/20। 45/20, এটাকে কাটাকাটি করলে 5 দিয়ে 5 9 45, 5 4 20 সমান সমান 9/4, 9/4। এটা আছে অপশান বিতে, এটা আছে আমাদের অপশান বিতে। এই গেল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। কমন। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। 10 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি পাথরকে ভূমি থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলে পাথরটি 10 সেকেন্ড সময়ে সর্বাধিক উচ্চতায় পৌঁছায়। ওই উচ্চতা থেকে কত সময় পর পাথরটি ভূমি স্পর্শ করবে? আচ্ছা, এটা একটা থিওরিটিক কোশ্চেন, এটা সমাধান করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে ছড়া হবে, বস্তুটি যত সময় ধরে উপরের দিকে উঠবে ঠিক তত সময় লাগবে তার অবতরণ করতে, অর্থাৎ কি বলা হয় এটাকে? আরোহণকাল এবং অবতরণকাল এই ক্ষেত্রে হয় সমান। কেমন? তাহলে আরোহণকাল যদি 10 সেকেন্ড হয়, অবতরণকালও হবে 10 সেকেন্ড।
কোশ্চেন নম্বর এটা হচ্ছে 10, তাহলে এর উত্তর হবে অপশান সি 10। তাহলে লিখব যে আমরা জানি কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দেওয়া হলে আরোহণকাল সমান হয় অবতরণকাল। এটা 10 সেকেন্ড, তাই এটাও হবে 10 সেকেন্ড। উত্তর হবে অপশান সি। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বরে কি বলা হয়েছে, একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি 4 সেকেন্ড সময় ভূমি স্পর্শ করলো, স্তম্ভটির উচ্চতা কত? আচ্ছা, আমাদের যে বস্তুটি 4 সেকেন্ড সময় ভূমি স্পর্শ করছে, অর্থাৎ বলতে পারি যে স্থির অবস্থা থেকে ছেড়া হয়েছে, তাই না? তাহলে এটা অভিকর্ষ ত্বরণের জন্য তার বস্তুতে একটা ত্বরণের সঞ্চার হবে। কোশ্চেন নম্বর 11, প্রাথমিক বেগ ইউ সেটা হলো 0। ত্বরণ এখানে কত কাজ করবে? সেটা কাজ করবে জি। সময়টা কত? এটা হচ্ছে টি। আমরা বের করব কি? এস। উচ্চতাটা কত? আচ্ছা, এটাকে লিখে দিলাম আমি উচ্চতা এইচ, সেটা কত? কোন রাশিমালা ব্যবহার করব? গতি সমীকরণ ব্যবহার করতে হবে। কোনটা? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইচটা কত? এইচ। এটা আমরা নির্ণয় করব। ইউ 0, তাহলে এটা হয়ে যাবে 0। হাফ, এটা হলো জি এর মান আমাদের বসিয়ে নিতে হবে। আমরা ধরে নিলাম 10, না মিললে 9.8 করে নেব। আপাতত 10 ধরে নিলাম জি এর মান। এই ত্বরণটা এখানে জি এর মান 10, আর সময়টা কত বলেছে? 4 এর স্কোয়ার। সময়টা টি, এটা বলেছে 4 সেকেন্ড। হ্যাঁ, সময়টা 4 সেকেন্ড। তাহলে কত হলো? এটা দিয়ে কেটে দিলাম 5, তাহলে হলো 5 × 16 সমান 16 পাচ্ছে 80। কিসে বেরোবে? মিটার দেওয়া ছিল 80 মিটার। চলো, এটা আছে অপশান বিতে। এই গেল আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, স্থির অবস্থায় থাকা একটি বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, একই সঙ্গে ভূমি থেকে অপর একটি বস্তুকে খাড়া উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বস্তু দুটি কত সময় পরে একে অপরকে অতিক্রম করবে? আচ্ছা, একটা বস্তুকে যার উচ্চতা 100 মিটার সেখান থেকে ছেড়ে দেওয়া হলো, এবং একটা বস্তুকে একই সঙ্গে ভূমি থেকে উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, কত সময় পরে তারা একে অপরকে সাক্ষাৎ করবে এবং অতিক্রম করবে? ওই সময়টা জানতে চেয়েছে। ঠিক আছে, কোশ্চেন নম্বর 12। তাহলে এই হলো আমাদের একটা মিনার, এই হলো আমাদের ভূমি। এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। কমন ইউ ইজিক্যাল টু 0 বেগে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো। তাহলে অভিকর্ষজ ত্বরণের অধীনে বস্তুটা অবাধে পড়তে থাকবে, এবং একই সঙ্গে উপরের দিকে একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে ছোড়া হলো, সেটা কত? 50 মিটার সেকেন্ড -1 বেগে ছোড়া হলো, এবং এই যে টোটাল উচ্চতা সেটা দেওয়া আছে কত? 100 মিটার। তাহলে এই বস্তুটা জি ত্বরণের জন্য নিচে নামবে, এই বস্তুটা ইউ বেগের জন্য উপরে যাবে। এই 100 মিটার পথ অতিক্রম করতে দুজনের একটা সময় লাগবে, সেই সময়টা আমরা ধরে নেব। লিখব, ধরি টি সময় পর বস্তু দুটির
বস্তু দুটি একে অপরকে অতিক্রম করবে। তাহলে এই টি সময়ে এই বস্তুটা কত যাবে, তাহলে লিখব প্রথম বস্তু, এটাকে বললাম প্রথম বস্তু, আর এটাকে বললাম দ্বিতীয় বস্তু। প্রথম বস্তু এর জন্য যে দূরত্ব সেটাকে বলা হলো S1 ইজিক্যাল টু ইউটা তো শূন্য, আমরা ব্যবহার করব S ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ AT স্কোয়ার রাশিমালা। তাহলে ইউটা শূন্য, তাই শুধুমাত্র এই রাশিমালাটা থাকবে, হাফ এটা কত হয়ে যাবে GT স্কোয়ার। এবং দ্বিতীয় বস্তু কত পর যাবে, এটাকে বললাম S2, সেটা হলো হাফ, আচ্ছা এর তো ইউ আছে, তাহলে এটা ইউটি, কিন্তু ত্বরণ এখন কি ঊর্ধ্বমুখী, ত্বরণ নিম্নমুখী, বস্তুটার গতি ঊর্ধ্বমুখী, তাই আমাদের নেগেটিভ চিহ্ন নিতে হবে, যেহেতু ত্বরণ বেগের অপোজিটে কাজ করছে, মাইনাস হাফ GT স্কোয়ার। টোটাল পথ কত 100, অতএব S1 প্লাস S2 টোটাল কত হবে 100, অতএব এটা প্লাস এটা করলে আমাদের 100 পাওয়া উচিত। হাফ GT স্কোয়ার প্লাস ইউটি মাইনাস হাফ GT স্কোয়ার সমান সমান হলো আমাদের 100 কমন। এবার দেখো এই রাশিমালাটা আর এই রাশিমালাটা একই, তাহলে এটা কেটে গেল, অতএব ইউটি সমান সমান 100 বা কি বের করতে হবে কত সময় পরে, টি সমান সমান 100 বাই ইউটা কত, প্রাথমিক গতিবেগ ইউ এই যে 50, তাহলে 100 বাই 50 সমান সমান 2 সেকেন্ড। উত্তর বেরোলো আমাদের 2 সেকেন্ড। এটা আছে আমাদের অপশান বিতে। তারপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছোড়া হলো, নিচের কোনটি বস্তুটির বেগ সময় লেখচিত্র। আচ্ছা, একটা বস্তুকে যখন উপরের দিকে ছোড়া হবে, ভি গতিবেগে ধরলাম ছোড়া হলো, তাহলে বস্তুটির গতিবেগ ঊর্ধ্বমুখী কিন্তু ত্বরণ কাজ করবে নিম্নমুখী, ফলে বস্তুটির যে বেগ প্রতি মুহূর্তে কী পাবে, হ্রাস পাবে, অর্থাৎ কমতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভিটি যে কার্ভ সেটা হবে নিম্নমুখী। কোশ্চেন নম্বর 13, এদিক বরাবর ভি এদিক বরাবর টি যদি নির্দেশ করে, তাহলে লিখব যে কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হলে যেহেতু ত্বরণ বিপরীতমুখী, তাই বস্তুর বেগ ধীরে ধীরে হ্রাস পাবে, একটা সময় শূন্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে ধরলাম বস্তুটির প্রাথমিক বেগ ভি, এটা হলো প্রাথমিক বেগ, যেহেতু বস্তুটাকে ভি বেগে ছোড়া হবে, এরপরে তার যে বেগ ধীরে ধীরে কমতে একটা সময় শূন্য হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ভিটি কার্ভ সেটা হবে অপশান এ। 13 নম্বর হয়ে গেল আমাদের অপশান এ। এরপর কোশ্চেন নম্বর 14, নিচের কোনটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। 4টা অপশান কি দেওয়া আছে, ঘূর্ণয়মান নাগরদোলা, সমবেগে সোজাপথে চলমান গাড়ি, সুষম ত্বরণে চলমান ট্রেন, অপশান ডি অবাধে পতনশীল লিফট। আমরা জানি জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে, সমবেগে বা স্থিরভাবে থাকা নির্দেশতন্ত্রকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং যদি কোনো বস্তু ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে একে আমরা বলবো কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেক্ষেত্রে
আমাদের উত্তর হবে এটা অপশান বি। আমাদের জানতে চেয়েছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, কোশ্চেন নম্বর 14 জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে কোনটা হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র? সেটা হবে অপশান বি সমবেগে সোজা পথে চলমান গাড়ি, এটা হবে আমাদের জড়ত্বীয় নির্দেশতন্ত্র। বাকি সব ক্ষেত্রেই ত্বরণ কিন্তু বিদ্যমান। কমন। এরপরে চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এইচ উচ্চতায় একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি টি সময় ভূমি স্পর্শ করে t/3 সেকেন্ড পরে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। আচ্ছা, ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, তাই না? এইচ উচ্চতা একটি শীর্ষ থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হলো যে টি সময় পর সেটা ভূমি স্পর্শ করবে। তাহলে t/3 সেকেন্ডে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। কোশ্চেন নম্বর 15, এই হলো আমাদের একটা উচ্চতা, এটা হলো ভূমি এইচ। টোটাল উপর থেকে পড়তে ছেড়ে দেওয়া হলো অর্থাৎ অবাধে পতনশীল, সময় কত লাগলো? টোটাল সময় টি, ক্যাপিটাল টি। এই সময়ে বস্তুটা কি করেছে, উপর থেকে নিচে পড়ে গেছে। আমাদের জিজ্ঞাসা করেছে যে t/3 সেকেন্ড সময়ে t/3 সেকেন্ড সময়ে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে আমরা t/3 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা যদি কত পথ যাবে সেটা যদি নির্ণয় করে নিই তাহলে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে পারবো, কারণ আমাদের ভূমি থেকে দূরত্বটা জানতে চেয়েছে, তাই না? তাহলে আমরা কি করছি, যেহেতু অবাধে পতনশীল এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোন সূত্র, S = UT + ½ AT²। ইউটা তো এখানে 0 অবাধে পতনশীলের জন্য, তাহলে আমাদের এসটা হয়ে গেল কত, H, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল G, আর সময়টা হয়ে গেল ক্যাপিটাল T এর স্কোয়ার, বা H = ½ ক্যাপিটাল T এর স্কোয়ার, বা GT² = 2H, বা T = 2H/G তার √ওভার। এই গেল আমাদের ক্যাপিটাল T। এরপরে আমরা বের করব কত, T = t/3 সেকেন্ড সময়ে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। তাহলে আমরা t/3 সেকেন্ডে বস্তুটা কতটা পথ আসবে সেটা বের করে নিই। তাহলে লিখব যে বস্তুটি t/3 সেকেন্ড সময়ে যে পথ যায়, কত পথ যাবে এই ফর্মুলায় ব্যবহার করব। S = UT তো 0, তাহলে এটা হয়ে গেল 0 প্লাস ½ G t/3, এখন T এর জায়গায় কি বসবে, t/3, এটা আমরা বের করব এবার। আর এটা হলো তাহলে ½ G, তার হলো t²/9, তাহলে এটা হলো আমাদের 1/18 × GT²। আচ্ছা, এখান থেকে আমরা ক্যাপিটাল T = এত বের করেছি, অতএব t² = কী হবে, 2H/G, এটা এখানে বসাবো। তাহলে 1/18, এটা 18 G × এটা 2H/G, তাহলে এই জি কেটে যাবে, 2 দিয়ে এটাকে কেটে দেব 9, তাহলে হলো H
বাই 9। তাহলে বস্তুটা কত দূরত্ব আসলো, h/9 দূরত্ব আসলো t/3 সেকেন্ড সময়ে। তাহলে ভূমি থেকে এর উচ্চতা কত হবে, আমি কোথায় থেকে করছি, আচ্ছা এটা ছবিটা তো বুঝে গেলাম আমরা, এটা মুছে দিলাম। অতএব ভূমি থেকে উচ্চতা সেটা সমান সমান হবে টোটালটা h/9 নেমে গেছে, তাহলে হবে 9h মাইনাস h/9 সমান সমান 8h/9। এটা আছে অপশান ডিতে, 15 নম্বর অপশান ডি, 8h/9। আচ্ছা এখানে তো 3 দেওয়া আছে, মনে হয় অপশান ডি এটাই উত্তর হবে। এটাই হবে 8h/9। তবুও ক্যালকুলেশনে কোনো সমস্যা থাকলে তোমরা একটু দেখে নিও। কমন আমরা কনসেপ্টটা বুঝে গেলাম কিভাবে অঙ্কটা সমাধান করতে হবে। এরপর আমি চলে গেলাম আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 16। 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এক্স ওয়াই তলে গতিশীল একটি কণার বেগ ভি ইজিক্যাল টু কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, যেখানে কে একটি ধ্রুবক। কণাটির গতিপথের সমীকরণ হলো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ধ্রুবক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ধ্রুবক, তারপরে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ধ্রুবক, এক্স ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক। তোমাদের প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে ভি ভেক্টর ইজিক্যাল টু কে ভি, ভি ভেক্টর ইজিক্যাল টু কে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, এটা দেওয়া আছে। একে আমরা কি করতে পারি, গুণ করে দিলাম, কে ওয়াই আই ক্যাপ প্লাস কে এক্স জে ক্যাপ, কে এক্স জে ক্যাপ, এইটা করে দিলাম। এবার আমরা এই যে ভি, তার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, সেটাকে কিভাবে লিখব, তাহলে লিখবো আবার যে আমরা জানি ভিকে যদি অবস্থান ভেক্টর রূপে লিখি, ভি ভেক্টর ইজিক্যাল টু কী হয়, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। এবার এটা সমান সমান আবার কি হয়, ডি এক্স বাই ডিটি আই ক্যাপ এবং ডি ওয়াই বাই ডিটি জে ক্যাপ। ভিএক্স অর্থাৎ ডি এক্স কম্পোনেন্টকে ডিটি এর সাপেক্ষে অবকলন, ওয়াই কম্পোনেন্টকে ভি এর ওয়াই কম্পোনেন্টকে ডিটি এর সাপেক্ষে অবকলন। কেমন, এবার এটাকে আমি নাম দিলাম 1 নম্বর, এটাকে আমি নাম দিলাম 2 নম্বর। ঠিক আছে, এবার 1 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো, dx বাই ডিটি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ তুলনা করব, কে ওয়াই এবং dy বাই ডিটি এটা পাবো কে এক্স। তারপরে আমরা কি করছি যে এটা বাই এটা করে দিলাম, dy বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি করলে প্রথমে আমি কি করেছি, এটা কে এক্স বাই কে ওয়াই। তাহলে এটাকে যদি এখন আমরা সোজা করব, তাহলে এটার সঙ্গে এই রাশিমালাটা কেটে যাবে, থাকবে dy বাই ডিএক্স ইজিক্যাল টু, এখানে কে কেটে যাবে, থাকবে এক্স আর ওয়াই। তাহলে লিখব বা ওয়াই ডেল ডিওয়াই এক্স ডিএক্স। আমি এটাকে এই পারে নিয়ে আসবো, ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ডিএক্স ইজিক্যাল টু 0। এবার এই রাশিমালাটার ইন্টিগ্রেশন করলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী ধরনের সম্পর্ক সেটা পেয়ে যাব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর ইন্টিগ্রেশন করলে পাবো আমরা ওয়াই স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার আর একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা পেলাম ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা আছে আমাদের অপশান বিতে, অপশান বিতে।
এই গেল আমাদের 16 নম্বর অঙ্ক। এরপরে কোশ্চেন নম্বর 17 কি বলা হয়েছে, একটি উঁচু স্তম্ভের শীর্ষদেশ থেকে দুটি পাথরখণ্ডকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে ফেলা হলো। পাথরখণ্ড দুটির মধ্যে আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণের মান। আচ্ছা, কোশ্চেন নম্বর 17, তাদের মধ্যে একটা উঁচু যে স্তম্ভ, সেখান থেকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে কি করা হয়েছে, দুটো পাথরখণ্ডকে ফেলা হলো, তাদের আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর এবার হয়ে গেল আমাদের 17। কোশ্চেন নম্বর 17, তাহলে প্রথমত আমরা কি করব, লিখব যে ধরি প্রথম পাথরখণ্ডকে টি প্রথম পাথরখণ্ডকে ফেলার টি সেকেন্ড, যেটা দেওয়া আছে আমাদের কত, 2 সেকেন্ড পর দ্বিতীয় পাথরখণ্ডকে ফেলা হয়েছিল। ঠিক আছে, প্রথম পাথরখণ্ডকে ফেলার টি সেকেন্ড, যেটা আমাদের বলে দেওয়া আছে কত, 2 সেকেন্ড পরে পাথরখণ্ডটি ফেলা হয়। আপেক্ষিক বেগ। আচ্ছা, যখন অবাধে বস্তুকে ফেলে দেওয়া হয় তখন তার প্রাথমিক বেগ কত হয়ে যাবে, 0, এবং এতে ত্বরণ কত কাজ করে, জি। অতএব 2 সেকেন্ড সময় প্রথমটার জন্য বেগ কত পাবো, তাহলে এদিকে আমরা লিখছি প্রথম পাথর, এদিকে আমি লিখলাম দ্বিতীয় পাথর। প্রথম পাথর 2 সেকেন্ড সময়ে কত বেগ অর্জন করবে সেটা আমরা লিখব। আমরা জানি v = কি হয়, u + at, তাহলে এর বেগ কত হয়ে যাবে, এটাকে আমি বললাম v1 প্রথম পাথরের জন্য, ইউটা তো 0, ত্বরণটা g আর সময়টা 2, তাহলে এর বেগ হয়ে গেল আমাদের 2g। দ্বিতীয় পাথরকে কি করা হলো, 2 সেকেন্ড পরে ফেলা হলো, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্বিতীয় পাথরের এখন বেগ, অর্থাৎ t = 2 সেকেন্ড পরে বেগ u = 0, আর এর বেগ 2g, আর এর বেগ হয়ে গেল 0। অতএব আপেক্ষিক বেগ যেহেতু দুটোই একই দিকে যাবে, তাহলে কী হবে, -v1 - u = 2g - 0 = 2g। এবার আপেক্ষিক বেগ দেওয়া আছে 2g, এটা কোন অপশানে আপেক্ষিক বেগ 2g, এটা আছে অপশান সিও আছে, ডিও আছে। এবার আমাদের তাহলে আপেক্ষিক বেগ বের করলাম, আপেক্ষিক ত্বরণ বের করতে হবে। প্রথম পাথরের জন্য, প্রথম পাথরে ত্বরণ কত কাজ করে, সেটা হলো g। দ্বিতীয় পাথরে ত্বরণ কত কাজ করে, সেটাও জি। তাহলে ত্বরণের কোনো ধরনের এদের মধ্যে পার্থক্য নেই, ডিফারেন্স নেই, তাহলে আপেক্ষিক ত্বরণ কত হবে, 0। অতএব আপেক্ষিক ত্বরণ সেটা হয়ে গেল আমাদের 0। তাহলে 2g - 0, 2g আর 0 কোন অপশানে আছে, এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 17 নম্বর কোশ্চেনের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 18। কি বলা হলো, একটি বস্তুকণা t সময়ে সরণ = x = 2 + 3t + 5t²। কণাটির গতি কি হবে, সমতরণযুক্ত, অসমতরণযুক্ত, ত্বরণহীন না সমবন্ধনযুক্ত। আচ্ছা, এটা
আমাদের সরণ থেকে যে ত্বরণ বের করা রাশিমালা সেটার মতো আমাদের এবার শুধু দেখতে হবে যে ত্বরণটা কী ধরনের, ত্বরণ কত সেটা জানতে চাইনি। কোশ্চেন নম্বর 18 আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, x = 2 + 3t + 5t স্কোয়ার এটা দেওয়া আছে। এখান থেকে আমরা বেগ থেকে আমরা ত্বরণ বের করে নিয়ে দেখব যে ত্বরণটা কী ধরনের, সময়ের উপর নির্ভরশীল না সময়ের উপর নির্ভরশীল নয়। সময়ের উপর যদি নির্ভরশীল হয় তাহলে ত্বরণ হবে অসম ত্বরণ, আর যদি সময়ের উপর নির্ভরশীল না হয় তাহলে ত্বরণ হবে কনস্ট্যান্ট অর্থাৎ সুষম ত্বরণ। প্রথমে বের করব বেগ dx/dt d/dt 2 + 3t + 5t এর স্কোয়ার। টি এর সাপেক্ষে 2টা কনস্ট্যান্ট 0, 3t এর অবকলন হয় 3.1 প্লাস এটার অবকলন হয় 5 2t সমান 3 + 10t। এটা হয়ে গেল আমাদের বেগ। এরপরে বের করব ত্বরণ, এটা কি হয় তাহলে dv/dt d/dt এই রাশিমালাটা লিখব 3 + 10t সমান টি এর সাপেক্ষে 3 এর অবকলন 0, টি এর সাপেক্ষে 10t এর অবকলন 10.1 সমান 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ত্বরণ সেটা 10, সময়ের উপর নির্ভরশীলই নয়, অর্থাৎ সময় 1 বসেই 2 বসেই 3 বসেই ত্বরণ সবসময় কত থাকবে 10 10 10 10 10, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সুষম ত্বরণ, সমত্বরণযুক্ত। তাহলে এটা হবে আমাদের অপশান এ, সমত্বরণযুক্ত। কমন এই গেল আমাদের 18 নম্বর। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19। কী বলা হয়েছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমত্বরণে গতিশীল। বস্তুর n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং বস্তুর n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। আচ্ছা, এখানে আমরা গতির যে দুটো রাশিমালা জানি, n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা এবং n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা, সেটা আগে লিখব। কোশ্চেন নম্বর 19 তাহলে লিখব যে আমরা জানি n-তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত পথ s = কি হয় u + ½ a 2t - 1 বা 2n - 1, আমি এখানে n লিখলাম। এটা হচ্ছে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। আবার বস্তু দ্বারা n সেকেন্ডে অতিক্রান্ত পথ, সেটা কি হয়, সেটা হয় s = ut + ½ a t স্কোয়ার। তাহলে এখানে যেহেতু n সেকেন্ড, এটা হয়ে যাবে আমাদের ut + ½ a n স্কোয়ার। ঠিক আছে, এটা প্লাস আর এটা টি, এটা হয়ে যাবে তাহলে n, টিটা কত হয়ে যাবে n, ut + ½ a t স্কোয়ার, তাহলে un + ½ a n স্কোয়ার। এবার কি করতে বলেছে, এদের অনুপাত। অতএব SN/S করলে আমরা পাবো u + ½ a 2n - 1 un + ½ a n স্কোয়ার। এবার কোশ্চেনে বলা ছিল আমাদের যে বস্তু সেটা কি করেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা হয়েছে। হ্যাঁ, স্থির অবস্থা থেকে, তাহলে স্থির অবস্থা হলে ইউ কত হয়ে যাবে 0, তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের 0 + ½ a 2n - 1 0 + ½ a n স্কোয়ার, তাহলে অনেকটা পার্ট কমে যাবে। এবার উপরে থাকছে তাহলে আমাদের কত, a n 2n - 1 নিচে 2 × a n স্কোয়ার, আর এই 2টা চলে যাবে উপরে। হ্যাঁ,
উপরের টুটা চলে আসলো নিচে আর নিচেরটা উপরে, তাহলে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে থাকছে কত 2n - 1 বাই n স্কোয়ার। এবার এটাকে যদি আলাদা করি তাহলে হবে 2n বাই n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার সমান সমান 2 বাই n মাইনাস 1 বাই n স্কোয়ার। এটা হচ্ছে উত্তরে দেওয়া আছে। এটা কত নম্বরে আছে? অপশান এ, 2n বাই 1 মাইনাস 1 বাই n স্কোয়ার, এটা আছে অপশান এতে। এরপরে আমি চলে যাব লাস্ট কোশ্চেন নম্বর 20। কী বলা হয়েছে? একটি স্তম্ভের শীর্ষ থেকে একটি পাথরখণ্ডকে ফেলা হলো। পাথরখণ্ডটি তার পতনকালের শেষ 1 সেকেন্ডে মিনারের উচ্চতার 5/9 অংশ অতিক্রম করলো। পাথরখণ্ডটির পতনকাল টিটা কত? 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এটা আমাদের নির্ণয় করতে হবে। কমন। তাহলে পাথরখণ্ডটি ধরলাম যে টোটাল যে পথ সেটা অতিক্রম করতে টি সেকেন্ড সময় নিল। তাহলে শেষ সেকেন্ড বলতে কি বোঝায়? টি সেকেন্ডের আগের সেকেন্ডটাকে আমরা শেষ সেকেন্ড বলবো, তাই না? তাহলে টি - 1 সেকেন্ড। কোশ্চেন নম্বর 20। তাহলে লিখব, ধরি বস্তুটি পাথরখণ্ডটি মোট টি সময়ে ভূমি স্পর্শ করলো। মোট সময় কত লাগলো? টি। এরপর প্রদত্ত কি দেওয়া আছে? যে পাথরখণ্ডটি শেষ সেকেন্ডে যায় মিনারের 5/9 অংশ। মিনারের উচ্চতা যদি h হয় তাহলে এটা হবে 5/9h অংশ। এত অংশ সে পাথরখণ্ডটা যায় শেষ সেকেন্ডে। তাহলে বাকি সময় অর্থাৎ টি - 1 সেকেন্ড সময়ে পাথরখণ্ডটি অতিক্রম করে কত অংশ? টোটাল হচ্ছে h, শেষ সেকেন্ডে এতটা যায়, তাহলে বাকি পথটা এই সময়ে যায়। তাহলে এটা হয়ে গেল আমাদের কত? 1 - 5/9, এইচটা চলে গেল কমন, সমান 9 থেকে 5 বাদ 4/9h। এত পথ যায় টি - 1 সেকেন্ড সময়ে। এবার আমরা s = ut প্লাস হাফ a টি স্কোয়ার রাশিমালা ব্যবহার করব। এসটা কত এখানে? এটা 4/9h, ইউটা 0, তাহলে এই রাশিমালাটা বাদ দিলাম, তাহলে থাকছে এদিকে হাফ, এটা জি, আর টিটা কত? টি - 1 সেকেন্ড। আবার একটা জিনিস আমরা আগে করে নিই, যে টোটাল সময় কত লেগেছে? টি। টোটাল উচ্চতা কত? h। মিনারের উচ্চতা আমরা h ধরবো। তাহলে এই জায়গায় যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হয়ে যাবে s এর জায়গায় h, ইউটা হয়ে গেল 0, হাফ জি, সময়টা টি এর স্কোয়ার, অর্থাৎ h = হাফ gt স্কোয়ার। এই রাশিমালাটা আমরা h এর জায়গায় ব্যবহার করে দেব। তাহলে আমরা পাবো 4/9h মানে হাফ gt এর স্কোয়ার, আর এটা হলো হাফ জি টি - 1 তার স্কোয়ার। তাহলে কি সুবিধা হলো যে এই হাফ জি এর সঙ্গে এই হাফ জি কেটে গেল, এখানে থাকছে তাহলে 4t²/9 সমান টি - 1 তার স্কোয়ার। এবারে আমরা যদি কি করি, এটাকে 2t/3 তার স্কোয়ার করে দিই, এটাকে টি - 1 তার হোল স্কোয়ার করে দিই, তাহলে এখানে এগুলো লিখছি, এই স্কোয়ারটা উঠে গেল, তাহলে এখানে থাকছে 2t/3
3 সমান সমান t-1, এটাকে গুণ করে দেব, তাহলে হলো আমাদের 3t - 3 = 2t, বা এই টিটা এখানে চলে আসলে এই 3টা চলে যাবে উপরে, তাহলে থাকলো t = 3, হ্যাঁ, t = 3 সেকেন্ড। এটা কোন অপশানে আছে? আছে অপশান বিতে, অপশান বিতে। এই গেল আমাদের 20টা MCQ এর অনুশীলনের যে অনুশীলনী থেকে আমাদের স্থিতি ও গতি এই অধ্যায়ে মুকুল রায় বইটি থেকে 20টি MCQ দেওয়া ছিল, সেগুলোর সমাধান। এরপরে আমরা আরও যে নেক্সট বইগুলো আছে সেগুলো থেকে MCQগুলো ধীরে ধীরে সমাধান করব, এবং সঙ্গে আমাদের যে ফিজিক্সের থিওরি পার্ট সেটাও চলতে থাকবে। ধন্যবাদ দেখার জন্য।